ছোটবেলায় যদি আপনার অল্প স্বল্প টিভি দেখার অভ্যাস থেকে থাকে না, তাহলে এদেরকে আপনি অবশ্যই চেনেন। ভিটিভিতে বিকেলবেলা ওদের সিরিয়াল দেখে যে কি আনন্দটাই না পেতাম, এগুলো মুখে বলে বোঝানো যাবে না। আর আপনি যদি এদেরকে প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে ধরেই নিচ্ছি আপনার বয়স খুবই কম। এগুলোর অনুভূতি যে কতটা রঙিন, এটা কেবল তারাই বুঝতে পারবে যাদের জন্ম 2000 সালের আগে। আর যারা দেখেননি তাদের জন্য বলি, এগুলো আসলে আলিফ লায়লার যুগের গল্প। শুক্রবার সন্ধ্যা 7টা মানেই তখন ছিল আমাদের জন্য একটা ছোটখাটো ঈদের আনন্দের মতো। এগুলো এখনকার ছেলেমেয়েরা কখনোই বুঝবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই ল্যারি, মো আর কার্লি, এদেরকে নিয়েই 2012 সালে সিনেমা বানানো হয়েছিল। সিনেমার নাম দি থ্রি স্টুজেস। অসাধারণ একটা সিনেমা। আগেই ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, এটা খুব 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 হাসির একটা সিনেমা। হাসতে হাসতে টায়ার্ড হয়ে যাবেন, কথা দিলাম। তাই যথেষ্ট হাসির এনার্জি না থাকলে এই ভিডিওটা এখন দেখবেন না। তাহলে চলুন গল্প শুরু করা যাক। একদিন সকালবেলা হঠাৎ একটা গাড়ি এসে এই এতিমখানার সামনে একটা ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এতিমখানার একজন সিস্টার তখন এতিমখানার সামনে দাঁড়িয়েই ছিল, যদিও তার সিস্টার কম ব্রাদার বেশি মনে হয়। যাই হোক, সে কৌতূহলবশত ব্যাগটা খুলতে যায়। তখনই একটা ছোট হাত তার চোখের মধ্যে গুঁতো মারে, আর সে এইভাবে উল্টো হয়ে পড়ে যায়। শব্দ শুনে এতিমখানার আরো একজন সিস্টার বাইরে আসে। সে দেখে দরজার সামনে ছোট্ট কিউট 3টা বাচ্চা বসে আছে। এরাই আমাদের সিনেমার 3 লেজেন্ড। কিছুক্ষণের মধ্যেই এতিমখানার অন্য সিস্টাররাও বাইরে বের হয়ে আসে। এমন 3টা কিউট বাচ্চাকে দেখে তারা খুবই খুশি হয়। তখন প্রত্যেকেই বাচ্চাগুলোকে নিজের কাছে রেখে দিতে চায়। তারপর 10টা বছর কেটে যায়, কিন্তু এখন প্রত্যেকেই বাচ্চাগুলো থেকে মুক্তি চায়। কোনোভাবে এদের অন্য কারো কাছে দিতে পারলেই যেন তারা বাঁচে। তো দুপুরবেলা সিস্টারদের প্রধান, যাকে সবাই মাদার সুপিরিয়র বলে ডাকে, সে বাচ্চাদেরকে আনার জন্য অন্য সিস্টারদেরকে বলে। কিন্তু একটা সিস্টারও সেই 3জনের ধারে কাছেও যেতে রাজি হয় না। তার মানে বুঝতেই পারছেন এরা এতদিনে কি পরিমাণ বিচ্ছু হয়ে গেছে। এদিকে দেখা যায় এরা ব্রাদারের মতো দেখতে সিস্টারটাকে দাঁতের অপারেশনের নাম করে তাকে স্ট্রেচারে বেঁধে তার উপর উল্টাপাল্টা চিকিৎসা চালাচ্ছে। তার অপারেশনের আগে তাকে অজ্ঞান করার জন্য তারা তাকে মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। কিন্তু তখনই মাদার সুপিরিয়র নিজেই তাদেরকে দুপুরের খাবারের জন্য ডাকতে আসে। সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য তারা সেই সিস্টার সহই টেবিলটাকে উল্টো করে দেয় এবং সাথে সাথে নিজেদের অবস্থা পাল্টে একদম ভদ্র বাচ্চার ভং ধরে ফেলে। মাদার সুপিরিয়রের কাছে খাবারের কথা শুনেই তারা 3জন সাথে সাথে দৌড়ে নিচে চলে যায়। খাবারের মাঝেই একজন সিস্টার এসে মাদার সুপিরিয়রকে বলে একটা কাপল আসছে তাদের এতিমখানা থেকে একজন বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য। এটা শুনেই মাদার সুপিরিয়র বাচ্চাদেরকে তাড়াতাড়ি রেডি করার জন্য বলে। কিন্তু অন্য সিস্টাররা বলে এই 3 বাচ্চা তাদের জীবন অতিষ্ঠ করে রেখেছে, তাই তাদের 3জনকে বাদ রেখে বাকিদেরকে লুকিয়ে রাখলে সেই কাপল হয়তো এই 3জন থেকে অন্তত একজনকে নিয়ে যাবে, তাতেও তাদের যন্ত্রণা কিছুটা হলেও কমবে। কিন্তু মাদার সুপিরিয়র তাদের প্রস্তাবে রাজি হয় না। তখনই সেই ব্রাদারের মতো দেখতে সিস্টারটা এসে তার লাগেজ টাগেজ নিয়ে বলে সে এই এতিমখানা ছেড়েই চলে যাবে। এই 3 বাচ্চার অত্যাচার সে আর নিতে পারবে না। বাধ্য হয়েই মাদার সুপিরিয়র তাদের প্রস্তাবে রাজি হয় এবং সকল বাচ্চাদেরকে লুকিয়ে রেখে শুধু সেই 3জনকেই বাইরে রাখে। কিছুক্ষণ পর সেই কাপল আসে, এদের নাম মিস্টার অ্যান্ড মিসেস হার্টার। তাদের সামনে এই 3জন নর্মাল বাচ্চার অংভং করে সেই কাপলটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। কাপলটা তাদের এই ভংচং দেখে বলতে থাকে কি কিউট বাচ্চা। কিন্তু তখনই লুকিয়ে রাখার পরও কিভাবে যেন একটা বাচ্চা বাইরে চলে আসে। এই বাচ্চাটার নাম টেডি। সিচুয়েশনকে সামাল দিতে মাদার সুপিরিয়র এই 3জনের সাথেই টেডিকে লাইনে দাঁড় করিয়ে দেয়। মিস্টার অ্যান্ড মিসেস হার্টার অনেক চিন্তা ভাবনা করার পর তারা ঠিক করে তারা এই বাচ্চাটাকে নিয়ে যাবে। ওই দেখো, কথা বলতে বলতে এদের সঠিক পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এই চুল ছোট মোটা বাচ্চাটার নাম কার্লি, কোকড়া চুলওয়ালা সেমিটাকু বাচ্চাটার নাম ল্যারি এবং রাউন্ড কাট চুলওয়ালা এই বাচ্চাটার নাম মো। তো মোকে চয়েস করার পর মো আনন্দে তাদের জড়িয়ে ধরে এবং হার্টার কাপলের সাথে চলে যাওয়ার প্রিপারেশন নেয়। কিন্তু কার্লি, ল্যারি এবং মো তারা নিজেরা একদম 3 ভাইয়ের মতো। আকাম কুকাম যাই করুক না কেন তারা সবসময় একসাথেই থাকে। হুট করে এভাবে আলাদা হয়ে যাচ্ছে দেখে বাকি 2জন খুবই ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ নিজেদের ইমোশনাল টাইম পার করে মো এই কাপলটার সাথে গাড়িতে করে চলে যেতে থাকে। গাড়িতে যাওয়ার সময় মিসেস হার্টার মোকে বলে আজ থেকে তুমি আমাদের ছেলে হিসেবে আমাদের জীবনে জন্ম নিলে, তার মানে আজ আমাদের কাছে তোমার জন্মদিন। বলো তুমি তোমার জন্মদিনে কি গিফট চাও। মো তখন মিসেস হার্টারের কানে কানে বলে সে তার বাকি 2 বন্ধুকেও তার সাথে নিয়ে যেতে চায়। কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস হার্টার তার কথা রাখতে চায় না। মো তাদেরকে অনেক রিকোয়েস্ট করে সে তার একার খাবার 3জনের সাথে ভাগ করে নেবে আর তাদেরকে স্কুলেও ভর্তি করতে হবে না, তবুও তারা যেন বাকি 2 বন্ধুকে তার সাথে নিয়ে যায়। তখন মিস্টার অ্যান্ড মিসেস হার্টার বুঝতে পারে তারা 3জন এতদিন ভাইয়ের মতো ছিল। মোকে একা নিয়ে গিয়ে তারা আসলে তাদেরকে আলাদা করে ফেলছে। এই ব্যাপারটা তাদের খারাপ লাগতে থাকে। তারপর আবার তারা এতিমখানায় ফিরে যায়। কি ভাবছেন বাকি 2জনকেও নিয়ে যাবে? আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু হয় উল্টা।
তারা মৌকে রেখে সেই 4 নম্বর বাচ্চাটা টেডিকে নিয়ে যায়। মৌ চলে গেছে দেখে এতিমখানার সিস্টাররা একটু হাফ ছেড়ে বেঁচেছিল। যাক, অন্তত একটা তো কমছে। তাদের সেই আশা ভরসা একদম ধ্বংস হয়ে গেল। এদিকে সে ফিরে আসায় বাকি দুজন তো খুবই খুশি। তারা জিজ্ঞাসা করে কেন সে ফিরে এলো। সে তাদেরকে বলে তাদের বাসায় আসলে অনেক কাজ, সেখানে গেলে তারা তাকে দিয়ে সারাদিন কাজই করাবে, তাই সে চলে এসেছে। মানে সে তাদেরকে সত্যি কথাটা বলে না যে সে আসলে তাদেরকে নিতেই ফিরে এসেছিল। তো এইভাবেই এতিমখানার মাঝেই তাদের আরো 25 বছর কেটে যায়। মৌ, লেরি, কার্লি এখন অনেক বড় দামড়া ছেলে হয়ে গেছে। কিন্তু যত বড়ই হোক তাদের অংভং আর শয়তানি কাজ কারবার কিছুই কমেনি। যেমন এখন তাদেরকে এতিমখানার বিল্ডিং এর কিছু মেরামতের কাজ দেওয়া হয়েছে। কিন্তু এই শয়তানগুলা কি করছে, তারা ঘরের ভেতর ঢুকে একটা টেপ রেকর্ডারে কাজ করার সাউন্ড ছেড়ে দিয়ে ওইখানে একটা বিছানা বানিয়ে ঘুমিয়ে গেছে। বাইরে থেকে সিস্টাররা মনে করছে যেমন শব্দ আসছে ছেলেগুলো হয়তো খুব খুব কাজ করছে। তারপর ব্রাদারের মতো দেখতে সিস্টারটা ভেতরে গিয়ে দেখে এই অবস্থা, যে আসলে তারা ঘুমাচ্ছে। সে রেগে গিয়ে এমনি এক বাড়ি দিয়ে তাদের বিছানার 12টা বাজিয়ে দেয়। তারপর তাদের উপর কতক্ষণ চিল্লাপাল্লা করে। তারপর তাদেরকে এতিমখানার ছাদের উপর ঘন্টাটা ঠিক করতে পাঠায়। তো তারা ছাদে ওঠার জন্য মই আনে। মই দিয়ে মৌ আর লেরি ছাদে ওঠে এবং কার্লিকে পাঠায় একটা অটোমেটিক মেশিনের করাত আনার জন্য। লেরি আর মৌ কাজ করতে করতে নিজেদের মধ্যে সবসময় যেমন করে আর কি, তেমন ভাবেই মারামারি শুরু করে দেয়। এদিকে কার্লি তার করাত নিয়ে চলে এসেছে, কিন্তু এক হাতে করাত নিয়ে সে মই বিয়ে উঠতে পারে না। তাই করাতটাকে কোমরে ঝুলিয়ে নিয়ে সে মই বিয়ে উঠতে থাকে। এই পাগল তার করাতটাকে চালু করে রেখেই উপরে উঠতে থাকে। এর ফলে হয় কি, উপরে ওঠার সময় মইয়ের একটা একটা করে স্টেপ কাটতে থাকে। উপরে উঠে গিয়ে তারা একসাথে কাজ করে আর মাঝে মাঝে তাদের নিজেদের স্টাইলে মারামারি করে। এইদিকে আবার এতিমখানায় একজন উকিল এসে মাদার সুপিরিয়রকে জানায় এতিমখানার অনেক ঋণ জমা আছে এবং সেগুলো পরিশোধ করতে না পারলে 30 দিনের মধ্যেই এই এতিমখানাটি বন্ধ করে দিতে হবে। আসলে এই ঋণগুলো পুরোটাই হয়েছে মূলত এই 3 জনের শয়তানি কাজকর্মের কারণে। মাদার সুপিরিয়র ঠিক করে ব্যাপারটা আগে তাদের জানানো উচিত। তাই সে ব্রাদার লাইক সিস্টারটাকে পাঠায় সেই 3 জনকে ডেকে আনতে। সে যখন তাদেরকে ডাকতে আসে সে দেখে তার দিকে একটা হাতুড়ির মাথা উড়ে আসছে। কোনো মতনে নুয়ে গিয়ে সে হাতুড়ির আঘাত থেকে বাঁচে আর হাতুড়িটা পরে গিয়ে একটা বালতিতে। আসলে মৌ লেরিকে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে যাচ্ছিল, সেই কারণেই হাতুড়ির মাথাটা এভাবে উড়ে আসে। রেগে গিয়ে সিস্টার উপরে উঠতে গিয়ে দেখে মৌয়েরও 12টা বেজে আছে। তখনই আবার লেরি ঘন্টাটা ঠিক করতে গিয়ে ঘন্টাটাই নিচে ফেলে দেয়। ঘন্টা গিয়ে পড়ে একদম সিস্টারের মাথায়। সিস্টার তো ওখানেই বেহুশ। শব্দ শুনে নিচে তাকিয়ে সিস্টারকে বেহুশ দেখে তারাও টাসকি খেয়ে যায়। তার হুশ ফিরিয়ে আনার জন্য যেই তারা নিচে নামতে যাবে তখনই ভাঙা মইয়ে পা দিয়ে উল্টে গিয়ে তারা আবার সিস্টারের উপরই পড়ে। কার্লিও তাদের মতো করেই নামার চেষ্টা করতে গিয়ে মইয়ে 2 পা দুদিকে দিয়ে আটকে থাকে। লেরি এবং মৌ তাড়াতাড়ি সিস্টারকে নিয়ে সরে যেতে গিয়ে আবার সিস্টারের মাথায় বাড়ি লাগায়। কার্লিও এদিকে ততক্ষণে ব্যালেন্স করতে না পেরে সরাসরি সিস্টারের উপরে এসে পড়ে। এটাকেই বলে মরার উপর খাড়ার ঘা। এমনি এই মহিলা আধমরা, এখন মনে হয় ফুল মরাই হয়ে যাবে। এখন বুঝতেছি কেন এই মহিলা লাগেজ নিয়ে ছোটবেলা এতিমখানাটাই ছাড়তে চাইছিল। কি ভাবছেন অত্যাচার শেষ? না না, সিস্টারের হুশ ফিরিয়ে আনার জন্য লেরি বালতি থেকে পানি ছুঁড়ে মারে। কিন্তু এই বালতির মধ্যে কি ছিল মনে আছে? হ্যাঁ, সেই হাতুড়ির মাথাটা। তাই সাথে সাথে সেটা গিয়ে সিস্টারের মুখের উপর পড়ে। তখন লেরি বলে, হে, পানিতে কত আয়রন, এত আয়রনওয়ালা পানি আমরা খাই, হায় হায়। বোঝেন অবস্থা। তো অনেক চেষ্টা করার পরেও সিস্টারের জ্ঞান আনতে না পেরে সিস্টারকে রেখেই মাদার সুপিরিয়র সাথে তারা দেখা করতে যায়। কিন্তু এই বদের হাড্ডিগুলো কোথাও গেলেও এত ভদ্রভাবে যায় না। যাওয়ার সময়ও তারা উকিলকে এইভাবে সিস্টারদের উপর ফেলে দিয়ে যায়, কিন্তু তারা সেটা খেয়ালও করে না। তারা পেছন ফিরে দেখে উকিলটা সিস্টারদের উপর গড়াগড়ি খাচ্ছে। তারা বলে, উকিল বেটা আমাদের সিস্টারদের সাথে বদমাইশি করছে। তারা 3 জন মিলে তাকে সেই রকম একটা ধুলাই দিতে শুরু করে। এদের মায়ের আবার যেমন তেমন মায়ের না, এদের মায়ের হয় খুবই ইউনিক। এই যেমন তারা ভদ্রলোকের শার্ট উঁচু করে তার বগলের লোম টেনে ছিঁড়ে ফেলে। তখন মাদার সুপিরিয়র এসে তাদেরকে থামায়। তারপরে এতিমখানার সকলকে ডেকে এনে 30 দিনের মধ্যে যে এতিমখানাটা বন্ধ হয়ে যাবে এটার কথা সবাইকে জানায়। তখন এই 3 জন জিজ্ঞাসা করে এতিমখানাটাকে বাঁচাতে হলে কি করতে হবে। উকিল বলে $8,30,000 লাগবে, নইলে এই এতিমখানাটা বাঁচানো যাবে না। তারা 3 জন বলে তারা যে করেই হোক এই 30 দিনের মধ্যেই $8,30,000 তারা উপার্জন করে এনে দেবে। তারপর তারা সকল বাচ্চাদেরকে বিদায় জানিয়ে 3 জনের স্পেশাল একটা সাইকেল নিয়ে বের হয়ে যায় সেই $8,30,000 টাকা জোগাড় করার জন্য। যাওয়ার আগে মাদার সুপিরিয়র তাদের হাতে চলার জন্য অল্প কয়েকটা টাকাও দিয়ে দেয়। তারপর সাইকেলে উঠে ওয়েট করতে থাকে কোনো বড় গাড়ি আসার জন্য, কারণ তারা অলস, তারা প্যাডেল মেরে যাবে না, তারা অন্য গাড়ির সাহায্য নিয়ে যাবে। তো কিছুক্ষণ পর একটা ট্রাক দেখে মো সাইকেলের সঙ্গে আগে থেকেই বেঁধে রাখা একটা নোঙ্গর ঘুরিয়ে গাড়ির সাথে আটকানোর জন্য ছুঁড়ে মারে। তারপর হয় এইটা, ছাগলগুলা দড়িটার সামনে না বেঁধে বাঁচছিল পেছনে, তাই এমনি রাস্তায় ছেঁচড়ায় যেতে থাকে। এইদিকে ছোটবেলায় মোয়ের বোতলে নিয়ে যাওয়া টেডি এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন নিজের ব্যবসাপাতি করে অনেক বড় লোক। কিন্তু টেডির বউ লিডিয়া আবার একদমই ভালো না। সে টেডির বন্ধু ম্যাক
ম্যাকের সাথে পরকিয়া করে। এখন সে ম্যাককে নিয়ে প্ল্যান করছে কিভাবে টেডিকে খুন করে তার টাকা পয়সা নিয়ে ম্যাকের সাথে পালিয়ে যাওয়া যায়। এখন তারা নিজেরা তো সরাসরি খুন করতে পারবে না, তাহলে ধরা পড়ে যাবে, তাই খুনটা অন্য কাউকে দিয়ে করাতে হবে। এদিকে বাসার নিচেই ল্যারি, কার্লি এবং মো ঢোল বাজিয়ে নিজেদের বেকারত্বের কথা মানুষকে জানাচ্ছিল। তারা গলায় একটা লিফলেট ঝুলিয়ে রাস্তায় ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে তারা 8,30,000 টাকার জন্য 1 মাস যে কোনো কাজ করতে রাজি আছে। মানে বোঝুন অবস্থা, 1 মাসে 8,30,000 টাকার কাজ মানে কোথায় পাওয়া যায়, আমি নিজে করব। তো যাই হোক, তাদের এই উদ্ভট কর্ম উপর থেকে লিডিয়া আর মেক দেখেই বুঝতে পারে এই তিনজন আসলে মাথা মোটা, বোকা আর গাধা ছাড়া কিছুই না। তারা চিন্তা করে তাহলে এদেরকে দিয়েই তারা লিডিয়ার স্বামী অর্থাৎ টেডিকে খুন করতে পারে। যেই ভাবা সেই কাজ। তারা সাথে সাথে নিচে নামতে থাকে এই তিনজনকে দিয়ে খুনটা করিয়ে নেওয়ার জন্য। এদিকে ল্যারি রাস্তার পাশে একটা মেকানিক্যাল তীর ধনুক দেখতে পেয়ে সেটাকে চেক করার জন্য তীরটা নিয়ে আকাশে তীর মারে। এভাবে কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করে কিছুই কাজ না পেয়ে তারা নিজেদের মধ্যেই নিজেদের স্টাইলে মারামারি শুরু করে দেয়। তখনই লিডিয়া আর মেঘ তাদের সামনে গাড়ি নিয়ে আসে। লিডিয়া তাদেরকে বলে যদি তারা তাদের একটা কাজ করে দেয় তাহলে তারা তাদেরকে $8,30,000 দেবে। এই কথা শুনে তারা খুব আগ্রহ নিয়ে জানতে চায় যে আসলে কাজটা কি। লিডিয়া বলে তাদেরকে তার স্বামীকে খুন করতে হবে। এই কথা শুনে তারা ঘাবড়ে যায় এবং তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু লিডিয়া বলে তার স্বামী আসলে এমন একটা অসুখে আক্রান্ত যেটা কোনোদিনও ভালো হবে না, প্রতিদিন তার কষ্ট বেড়েই চলেছে, বেঁচে থেকে এভাবে কষ্ট পাওয়ার চেয়ে তার মরে যাওয়া ভালো। তখন ম্যাক গাড়ি থেকে বের হয়ে এসে বলে সেই আসলে লিডিয়ার স্বামী এবং সে নিজেই এটা চায়, কারণ বেঁচে থাকলে তাকে প্রতিদিন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। এই কথা শুনে বোকার দলগুলো সাথে সাথে রাজি হয়ে যায়। তারপর ম্যাক তাদেরকে বলে তোমরা আমাকে আমার রুমে ঢুকে ঘুমের মধ্যে মেরে ফেলবে এবং কোনোভাবেই লাইট অন করবে না, কারণ আমি মরার আগে সারপ্রাইজ পেয়ে মরতে চাই। এই কথা শুনে তারা তিনজন হাসতে থাকে। তখন কার্লি হুট করে ম্যাককে ধাক্কা দিয়ে একটা বাসের সামনে ফেলে দেয়। এই বাস থেকে ধাক্কা খেয়ে ম্যাক উড়ে গিয়ে আরেকটা গাড়ির নিচে পড়ে। তারপর চরকির মতো 2 মিনিট ঘুরে আলু ভর্তা হয়ে যখন বের হয়ে আসে তখন তার উপর দিয়ে আরেকটা ছেলে চলে যায়। লোকটার কপাল কতটা খারাপ দেখেন। আবার ঠিক তখনই ল্যারির আকাশে ছুড়ে দেওয়া সেই তীরটা এসে তার পায়ের মধ্যে ঢুকে যায়। এদিকে লিডিয়া তার পরকীয়া প্রেমিকের এই বেহাল দশা দেখে তার তো অবস্থা খারাপ। এমনটা তো সে কখনোই আশা করেনি। সে চিৎকার করে তাদেরকে জিজ্ঞাসা করে তারা এমনটা কেন করলো। কার্লি বলে সে বলেছিল সে সারপ্রাইজ পেতে চায়, তাই তাকে একটু সারপ্রাইজ দিলাম। সে বুঝতে পারে সে ভারী পাগলের পাল্লায় পড়েছে। তাদের থেকে বাঁচার জন্য সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু এরা কি আর সহজে পিছু ছাড়ার পাত্র? এতিমখানার সকল সিস্টাররা 25 বছরেও তাদের মানুষ করতে পারে নাই। তারা লিডিয়ার গাড়ির পেছনে ধরে স্লাইড করে তার সাথে বাড়ি চলে আসে। লিডিয়া গাড়ি থেকে নেমেই তাদেরকে দেখে টাসকি খেয়ে যায়। সে জিজ্ঞাসা করে তারা কেন এখানে এসেছে। তারা বলে তাদের 8,30,000 টাকা নেওয়ার জন্য তারা এসেছে। তখনই বাড়ির কেয়ারটেকার বাইরে চলে আসে এবং লিডিয়াকে বলে আপনার স্বামীর বন্ধু মিস্টার ম্যাকের গুরুতর বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেছে, সে এখনো বেঁচে আছে, তবে অবস্থা খুব খারাপ। এই বলে সে চলে যায়। সাথে সাথে এই তিনজনও আসে টাকা চাইতে। লিডিয়া তাদেরকে চর মেরে বলে আমার স্বামী মারাই যায়নি, সে হাসপাতালে আছে এবং বেঁচে আছে, তোমাদের কাজ হয়নি, তোমরা চলে যাও। এই বলে সে তাদেরকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তারা প্ল্যান করে তারা আবার ট্রাই করবে। এবার যেহেতু সে হাসপাতালে আছে এবার তাকে মারা আরো সহজ হবে। তাই তারা হাসপাতালে গিয়ে ম্যাককে খুঁজতে শুরু করে। কিন্তু হাসপাতালের রিসেপশন মহিলা তাদেরকে বলে ভিজিটিং টাইম শেষ হয়ে গেছে, আবার পরের দিন আসার জন্য। এবার তারা ভাবতে থাকে যে এখন কি করা যায়। হঠাৎ তাদের সামনে কয়েকটা ডাক্তার আর নার্সকে একটা রুমে ঢুকতে দেখে তাদের মাথায় আইডিয়া আসে ডাক্তার এবং নার্স সেজে তারা নিজেরাও মেঘের রুমে যেতে পারে। সাথে সাথে তারা সেই রুমটাতে ঢুকে ডাক্তার আর নার্সদের মেরে তাদের কাপড় নিয়ে ম্যাককে খুঁজতে থাকে। কিন্তু বেশিক্ষণ তারা ঘোরাঘুরি করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই রিসেপশন মহিলাটা তাদেরকে চিনে ফেলে। তাদেরকে দেখেই তিনজন পালাতে শুরু করে। তারা দৌড়ে গিয়ে একটা বাচ্চা রাখার রুমে ঢুকে পড়ে। সেখানের একজন নার্স তাদেরও নার্স মনে করে বাচ্চাদের ডাইপারগুলো চেঞ্জ করতে বলে। তারপর ডাইপার চেঞ্জ করতে গিয়ে তারা যে কি কাণ্ডটাই না করে আপনি না দেখলে বুঝবেন না। এদিকে বাচ্চাগুলাও এক একটা বদের হাড্ডি, এরা খালি সারাদিন শুশু করে বেড়ায়। কার্লিকে রীতিমতো হিসু দিয়ে গোসল করিয়ে ফেলে। এইভাবে কথায় কথায় তার আবার মারামারি শুরু করে দেয়। কিন্তু এইবার মারামারির অস্ত্রটা থাকে বাচ্চাদের হিসু। বাচ্চাগুলোকে তারা বন্দুকের মতো ব্যবহার করতে শুরু করে। একজন আরেকজনের দিকে হিসু বোমা নিক্ষেপ করতে থাকে। কিছুক্ষণ পর সেই অর্ডারকারী নার্সটা সেখানে আসতেই তার আবার সেখান থেকে পালিয়ে যায়। সৌভাগ্যবশত তারা এবার ম্যাকের রুমটা খুঁজে পায়। ভেতরে যেন কেউ আসতে না পারে এজন্য দরজা বন্ধ রাখতে মু একটা আস্ত বডি প্লাস্টার করা মানুষকে দরজার সামনে এনে রেখে দেয়। এদিকে ম্যাক এই তিনজনকে দেখেই বুঝতে পারে আজ আর তার রক্ষা নেই। তার কপালে এবার মরণ নিশ্চিত, তাই সে প্লাস্টারের ভেতরেই লুকানোর চেষ্টা করে। কিন্তু এরা তিনজন এটা বুঝে ফেলে। মো তখন কার্লির কাছ থেকে একটা ছোট ডাইনামাইট জ্বালিয়ে সেটা প্লাস্টারের ভেতরে রেখে দেয়। যথারীতি ম্যাকের 12টা বেজে যায়। সে তার কয়লা পোড়া চেহারা নিয়ে নার্স নার্স বলে চিৎকার করতে থাকে। ম্যাক এখনো মরে নাই দেখে মো তাকে বালিশ চাপা দিয়ে মারতে চায়, কিন্তু ম্যাক বলে তাকে আর মারার দরকার নেই, কারণ তার অসুখটা ভালো হয়ে গেছে। তখনই দরজায় কেউ নক করতে থাকে। দেখা যায় রিসেপশন মহিলাটা পুলিশ নিয়ে এসেছে সেই তিনজনকে খুঁজতে। তখন তারা এইভাবে লুকিয়ে ভং ধরে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ধরাও পড়ে যায়। সাথে সাথে আবার দৌড়ে
সেখান থেকে পালাতে থাকে এবং পুলিশও তাদের পিছু করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা পুলিশকেও নাস্তানাবুদ করে ফেলে। পুলিশের জ্ঞান ফেরানোর জন্য একটা গরম ইস্ত্রি নিয়ে তারা পুলিশকে ইলেকট্রিক শক দেওয়ার চেষ্টা করে। গরম ইস্ত্রির শক খেয়ে পুলিশের বুক একদম পুড়ে ছারখার হয়ে যায়। সে মমির মতো উঠে চিৎকার শুরু করে। তারা তিনজন আবার পালিয়ে যায়। শেষ পর্যন্ত তারা হাসপাতালের ছাদে গিয়ে পৌঁছায়, কিন্তু ছাদ থেকে আর পালানোর কোনো রাস্তা নেই। তারা ছাদ থেকে একটা পাইপ নিয়ে নিচে ঝাঁপ দেয়। সেই পাইপ ছিঁড়ে গেলেও সৌভাগ্যজনকভাবে তারা বেঁচে যায়, কিন্তু পরে গিয়ে একদম টেডির সামনে। টেডিকে তারা না চিনলেও টেডি তাদেরকে দেখেই চিনে ফেলে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় এবং যাওয়ার সময় টেডি তাদের একটা ছবি তুলে নিয়ে যায়। টেডি চলে যাওয়ার পর তাদের মনে হয় মাদার সুপিরিয়র আসার সময় তাদেরকে কিছু টাকা দিয়েছিল। তারা সেইগুলি বের করে ভাবে এই টাকা দিয়ে তারা মাছের ব্যবসা করবে। মাছের ব্যবসা করে তারা 20 দিনে বড়লোক হয়ে যাবে এবং এতিমখানার সব টাকা শোধ করে দেবে। এদিকে টেডি বাসায় গিয়ে তার বউ লিডিয়াকে বলে যে তার আজকে এতিমখানার 3 বন্ধুর সাথে দেখা হয়েছিল। এই বলে সে লিডিয়াকে তাদের ছবিটা দেখায়। ছবি দেখে তো লিডিয়ার অবস্থা খারাপ। যদি টেডি কিছু জেনে যায় তাহলে তো বিপদ। একে তো সে তারই বন্ধু ম্যাকের সাথে পরকিয়া করে, তার উপর সে তাকে মারারও প্ল্যান করছে। লিডিয়া ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে থাকে। এইদিকে তারা তিনজন সরকারি মাছের খামার থেকে মাছ তুলে একটা গলফ খেলার মাঠ জুড়ে সেগুলোকে শুকিয়ে শুটকি বানানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর মাঠে যখন গলফ খেলার লোকেরা আসে তখন তারা তাদেরকে চলে যেতে বলে, কিন্তু তারা যেতে না চাইলে সেখানে পুলিশ আসে। পুলিশও আবার যেন তেন কোনো পুলিশ না, আসে সেই পুলিশটা যার বুকের উপর ইস্ত্রি দিয়ে তারা গরম ছ্যাঁকা দিয়ে এসেছিল। বেচারার বুকের দাগ হয়তো এখনো যায়নি। তাদের দেখেই পুলিশ তো রেগে মেগে আগুন, ছাগলের দল, আজকে তোদের ধরবই। কিন্তু এই তিনজনকে ধরা কি আর এত সোজা? তারা আবার পুলিশকে নাস্তানাবোধ বানিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা একটা গলির ভেতরে ঢুকে একটা দরজা দেখতে পায়, কিন্তু দরজাটা আবার লক করা। দরজা খুলে ভেতরে ঢুকতে না পারলে আবার পুলিশও চলে আসবে। তারা কার্লির শক্ত মাথা ব্যবহার করে সেই দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে সেখানে কিছুই নেই, শুধুমাত্র কিছু লাইট জ্বলছে। তারপর নিজেদের ভেতরে কথা কাটাকাটি করে আবার তাদের নিজস্ব স্টাইলে মারামারি শুরু করে দেয়। তাদের এই মারামারি বাইরে থেকে দেখতে খুবই কিউট আর হাস্যকর লাগে, তাই না? যাই হোক, তারা মারামারি করার পর একসময় ল্যারি বলে ছোটবেলায় যদি মো চলে যাইতো তাহলেই ভালো হতো। মই আসলে সকল সমস্যার কারণ। মোয়ের কারণেই তাদের দুইজনকেও অন্য কোনো পরিবার দত্তক নেয়নি। এটা শুনে মো খুব কষ্ট পায়। সে তখনই তাদেরকে কড়া কথা বলে সেখান থেকে চলে যেতে বলে। কার্লি আর মো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পুরো সিনটাই আস্তে আস্তে হাসি থেকে ইমোশনাল হয়ে যায়। মো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখনই রুমের সব লাইট জ্বলে ওঠে। দেখা যায় সে আসলে এতক্ষণ একটা স্টেজে দাঁড়িয়েছিল। তার সামনে ক্যামেরা নিয়ে পুরো একটা সিনেমার টিম বসে আছে। ডিরেক্টর উঠে এসে বলে সে তার রিয়েলিটি টিভি শো এর জন্য এমন কাউকেই খুঁজছিল। মোকে তাদের অনেক ভালো লেগেছে। মো তো অনেক খুশি। এদিকে ল্যারি আর কার্লি ভ্যাগাবন্ডের মতো একটা চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছিল। সেই চিড়িয়াখানায় আবার ম্যাক আর লিডিয়া তাদেরকে বন্দুক নিয়ে মারতে এসেছিল, কারণ তারা থাকলে তারা যে কোনো সময় টেডির কাছে ধরা পড়ে যেতে পারে, যেহেতু তারা টেডির ছোটবেলার বন্ধু। তারা প্ল্যান করে তারা চিড়িয়াখানার পেছন দিয়ে দেয়াল টপকে ঢুকে চুপি চুপি ল্যারি আর কার্লিকে গুলি করে চলে আসবে। ল্যারি আর কার্লি খুব আনন্দে চিড়িয়াখানার ভেতরে ঘুরছিল। ম্যাক চিড়িয়াখানার পেছন দিক দিয়ে বন্দুক নিয়ে লিডিয়ার নাকে মুখে পা দিয়ে কোনো মতনে দেয়াল পার করে চিড়িয়াখানার ভেতরে ঢোকে। কিন্তু এই লোকটার কপাল এত খারাপ মানে কি আর বলবো। এবার সে গিয়ে ল্যান্ড করে সিংহের খাঁচার ভেতরে, কিন্তু তাও ভালো সিংহটা শিকল দিয়ে বাঁধাই ছিল। এটা দেখে সিংহটাকে নিয়ে সে মস্করা করতে শুরু করে। পাশেই আবার ল্যারি একটা ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছিল। ডলফিনটার নাকের ভেতরে একটা বাদাম ঢুকে গিয়েছিল। ল্যারি সেটাকে জড়িয়ে ধরে জোরে চাপ দেয়। তখনই সেই বাদামটা উড়ে গিয়ে লাগে একদম সিংহের ঝুলির উপরে। সিংহ তো রেগে আগুন, তার ঝুলির উপরে আঘাত। সে শিকলটা ছিঁড়ে ম্যাককে ধাওয়া করে। আগেই বলেছিলাম এই লোকটার কপাল বেশি ভালো না। সেই দিন রাতের বেলা টেডি লিডিয়ার সাথে বসে টিভি দেখছিল। হঠাৎ সে দেখতে পায় মোকে টিভিতে দেখাচ্ছে। মো একটা বিখ্যাত টিভি রিয়েলিটি শোতে অংশ নিচ্ছে। মোকে দেখে তো টেডি খুবই খুশি হয়। মো এদিকে টিভি শো এর মাঝেও তার স্টাইলে জনগণকে মাইরে দিয়ে বেড়ায়। কিন্তু ল্যারি আর কার্লি মুখে খুব মিস করে। তারা মুখে হারিয়ে গেছে লিখে কিছু লিফলেট বানিয়ে মানুষকে সেগুলো বিলি করতে থাকে। কোথাও মুখে না পেয়ে তারা ভাবে মো হয়তো এতিমখানায় ফিরে গেছে, তাই তারাও এতিমখানায় ফিরে যায়। সেখানে গেলে সিস্টাররা তাদেরকে বলে মো এখন টিভি শোতে কাজ করে। এতিমখানার সিস্টাররাও তার শো নিয়মিত দেখে। তারপর এতিমখানার একটা অসুস্থ বাচ্চাকে সে দেখতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে মূলত তাদের অপকর্মের জন্যই এতিমখানার এত ঋণ হয়ে গেছে। এখন তাদের কাছে বাচ্চাদের চিকিৎসা করার মতো মেডিকেল ইন্স্যুরেন্স নেই। এটা শুনে তারা খুব কষ্ট পায়। তারা আবার রাস্তায় গিয়ে থাকতে শুরু করে আর মাঝে মাঝে টিভি দোকানের সামনে গিয়ে মোয়ের রিয়েলিটি শোটা দেখে। এদিকে মোয়ের এই রিয়েলিটি শো তার এই উদ্ভট কর্মকাণ্ডের জন্য দিন দিন সব জায়গায় জনপ্রিয় হয়ে যাচ্ছে। কিছুদিন পর ল্যারি আর কার্লি চিন্তা করে তারা টেডির সাথে দেখা করে তার কাছে এতিমখানার জন্য হেল্প চাইবে। তাই তারা তার অফিসে যায়। সেখানে গিয়ে জানতে পারে টেডি তার বিয়ের অ্যানিভার্সারির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই সে অফিসে নেই। কিন্তু মিস্টার হার্টারকে তারা সেখানে পেয়ে যায়। তারা মিস্টার হার্টারকে 8,30,000 টাকা দিয়ে তাদেরকে হেল্প করতে বলে, কিন্তু হার্টার বলে সে এত টাকা দিয়ে তাদের হেল্প করতে পারবে না। কথায় কথায় মুয়ের প্রসঙ্গ আসলে সে জানায় ছোটবেলায় মু আসলে তাদের দুইজনের জন্যই তার সাথে আসতে রাজি হয়নি। সে তাদের দুজনকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল। এটা শুনে তারা দুজন খুবই ইমোশনাল হয়ে পড়ে। অজান্তে তারা মুকে সেদিন
সেদিন কত কথাই না বলে ফেলেছে। তাদের এটা করা একদমই উচিত হয়নি। তখনই সে অফিসে টেডির পাশে লিডিয়ার ছবি দেখতে পায়। লেডি গিয়ে রিসেপশনের মহিলাকে লিডিয়ার কথা জিজ্ঞাসা করে। মহিলা বলে এটা টেডির বউ। লেডি তো অবাক, তাহলে পাশের লোকটাকে? মহিলা জানায় ওটা টেডিরই বন্ধু। এবার লেডি বুঝে যায় লিডিয়া আসলে টেডির সাথে চিট করে তাকে মারার প্ল্যান করছে। তারা সাথে সাথে দৌড়ে টিভি শোয়ের অফিসে যায় মোয়ের সাথে দেখা করতে। লেডি আর কার্লি মুখে টেডির কথা সবকিছু খুলে বলে। তারপর তারা তিনজন রওনা হয় টেডিকে সবকিছু জানানোর জন্য। এদিকে তখন লিডিয়া আর টেডির অ্যানিভার্সারির পার্টি চলছে। অনুষ্ঠানে ম্যাক আর লিডিয়া আবার নতুন করে টেডিকে মারার প্ল্যান করতে থাকে। দুর্ভাগা ম্যাক সিংহের থাবাকে তার মুখের কি অবস্থা হয়েছে দেখছেন? মনে হইতেছে চেহারাটার উপর কেউ লাঙ্গল চালাইছে। মিস্টার হার্টার এসে তার চেহারার বেহাল দশা দেখে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ম্যাক বলে তাকে নাকি বিলায়ে খামচি দিছে, মানে বোঝেন। যাই হোক, এদিকে তারা তিনজন তাদের অসাধারণ একটা রাজকীয় কুত্তার গাড়িতে করে অনুষ্ঠানে এসে পৌঁছায় এবং সফলভাবে গার্ডের উপর ল্যান্ড করে। যথারীতি গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। তারপর তারা বেলুনওয়ালা সেজে অন্য একটা গেট দিয়ে পার্টির ভেতরে ঢুকে পড়ে। সব বেলুনগুলি কার্লির হাতে ধরিয়ে দিয়ে মো আর লেরি টেডিকে খুঁজতে চলে যায়। কার্লিও একটু পর সকল বেলুনগুলো একটা বাচ্চার হাতে ধরিয়ে দেয় আর সেই বাচ্চা বেলুন সহ আকাশে ঘুরে যেতে শুরু করে। মো নিজে টেডিকে খুঁজতে ব্যস্ত থাকলেও লেরি আর কার্লি সবকিছু ভুলে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এটা দেখে মো বিরক্ত হয়ে এসে তাদের সাথে মারামারি শুরু করে দেয়। মো কার্লিকে একটা অ্যাকুরিয়ামে চুপিয়ে রাখে। কার্লির মুখে একটা বড় চিংড়ি মাছ আটকে যায়। এটা দেখে লেরি হাসলে মো সেটাকে লেরির টুনটুন জায়গায় দিয়ে দেয়। লেরি তাড়াতাড়ি সেটাকে বের করে, তারপর উপরে ছুঁড়ে মারে আর সেটা গিয়ে পড়ে লিডিয়ার মুখে। লিডিয়া তাদেরকে দেখেই সে সাথে সাথে ম্যাককে সেটা জানায়। হঠাৎ সবাই খেয়াল করে একটা মেয়ে বেলুন ধরে উপরে আটকে আছে। লেরি সাথে সাথে তাকে বাঁচানোর জন্য একটা বন্দুক নিয়ে আসে এবং প্ল্যান করে গুলি করে বন্দুক ফাটানোর জন্য। মো তখন তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে বলে গুলি দিলে বাচ্চাটার গায়ে লাগবে, গাধা কোথাকার। এই বলে সে বন্দুক দিয়ে লেরির মাথায় মারে, কিন্তু বন্দুক থেকে গুলি বের হয়ে কয়েকটা বেলুন ফুটিয়ে দেয় আর মেয়েটাও এসে পড়ে একদম অনুষ্ঠানের কেকের উপরে। চারদিক থেকে অনুষ্ঠানের গার্ডরা তখন তাদেরকে ধরতে আসলে তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এক দৌড়ে তারা চলে যায় টেডির রুমে। লিডিয়া আগেই ওষুধ খাইয়ে টেডিকে দুর্বল করে রেখেছিল, তাই সে তেমন একটা শক্তি পায় না। তারা তিনজন টেডিকে সব বলে দেয়। তখনই ম্যাক লিডিয়াকে নিয়ে রুমে এসে ঢুকে এবং বন্দুক বের করে। তখনই আবার মিস্টার হার্টার আরেকটা বন্দুক নিয়ে রুমে আসে এবং ম্যাককে বন্দুকটা ফেলে দিতে বলে। তখন টেডি বলে ম্যাক তুই আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে এটা কিভাবে করতে পারলি? কিন্তু তখন মিস্টার হার্টার বলে সে আসলে কিছুই করেনি, করেছে সবকিছু সে নিজে। সাথে সাথে লিডিয়া তার কাছে চলে যায়। আসলে এতদিন মিস্টার হার্টার লিডিয়াকে দিয়েই সব করাচ্ছিল। তারপর মিস্টার হার্টার সবাইকে বন্দুক দেখিয়ে গাড়িতে করে দূরে নিয়ে যেতে থাকে যেন তাদের খুনের কোনো প্রমাণ না থাকে। গাড়িতে বসে সে বলে আসলে সকল সম্পত্তি ছিল তার বউয়ের, তার মরার পর সে সকল সম্পত্তি টেডির নামে করে দিয়ে যায়, তাই সে এগুলো করছে। তখনই কার্লির পোশাক ইঁদুরটা বের হয়, সে সেটা লিডিয়ার উপর ছেড়ে দেয়। বেশিরভাগ মেয়েরাই ইঁদুর, টিকটিকি, তেলাপোকা এসব দেখলে প্যানিক করতে থাকে। লিডিয়া ইঁদুর দেখে বন্দুক রেখে চিৎকার শুরু করতে থাকে। ফলাফলস্বরূপ গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা ডোবায় গিয়ে পড়ে। তাদের গাড়ি ডুবে যায়। গাড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করে। তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে কোনো মতনে অক্সিজেন নিতে থাকে। এর মাঝে আবার কার্লি মারে পাদ, মানে এমনি পানির নিচে বাঁচার অক্সিজেন নাই, তার উপর পাদের গন্ধে অবস্থা খারাপ। হঠাৎ মনে পড়ে কার্লির কাছে প্রায় ডাইনামাইট থাকে, যেটা ব্যবহার করে তার গাড়ির জানালা ব্লাস্ট করে এবং গাড়ি থেকে বের হয়। তারপর সেই বাংলা সিনেমার মতোই সবার লাস্টে পুলিশ আসে আর ক্রিমিনালদের অ্যারেস্ট করে নিয়ে যায়। তবে এই গল্প এখানেই শেষ না, আরেকটু বাকি আছে। তারা তিনজন এসে টেডির কাছে এতিমখানা বাঁচানোর জন্য $8,30,000 চায়, কিন্তু টেডি বলে অন্য কিছু যাওয়ার জন্য। এতিমখানার সিস্টাররা তাকে এমন একটা খারাপ বাবার কাছে তুলে দিয়েছিল, তাই সে কিছুতেই এতিমখানাকে সাহায্য করবে না। হতাশ হয়ে তারা তিনজন এতিমখানায় ফিরে যায়। গিয়ে দেখে সবকিছুতে তালা দেওয়া। তারা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ পাশ থেকে বাচ্চাদের শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে তারা দেখে এতিমখানার সকল বাচ্চারা একটা মিনি পার্কের মতো আনন্দ করছে। এখানে একদম নতুন একটা এতিমখানা গড়ে উঠেছে। বাচ্চারা সব খেলাধুলা করছে, সিস্টাররাও আনন্দ করছে। তারা তো এসব দেখে অবাক, হচ্ছেটা কি এসব? তারা এগিয়ে গিয়ে জানতে পারে পুরোটাই হয়েছে আসলে মোয়ের রিয়েলিটি শো এর টাকা দিয়ে। রিয়েলিটি শো এর ডিরেক্টর মোয়ের টাকা দিয়ে নিজেই এতিমখানাটা বানিয়ে দিয়েছে। তারপর তাদের শো এর পরের বারের সিজনের জন্য তারা তাদের তিনজনকেই নিতে চায়। আর এভাবেই শেষ হয়ে যায় সিনেমাটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু আপনাদের সব কমেন্ট পড়ি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো রাখুক সবাইকে।